ওয়েলকাম টু মাই চ্যানেল এনএ ফিজিক্স ক্লাস। আজকে তোদের বৃত্তগতি চ্যাপ্টার অর্থাৎ সার্কুলার মোশনের ছায়ার বই থেকে যে এমসিকিউ গুলো আছে ওই এমসিকিউ গুলো করাবো। আজকে 1 থেকে 10 পর্যন্ত করাবো, দেখা যাক কতটা করাতে পারি। তোরা সব ভিডিওটা দেখতে থাক, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস এবং বন্ধুদেরকে শেয়ার করিস। আর যারা আগের ভিডিওগুলো অর্থাৎ ঘর্ষণ, নিউটনের গতিসূত্রগুলো ভালো করে দেখিসনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আয়। আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। চল শুরু করা যাক। আচ্ছা, সার্কুলার মোশন বৃত্তের গতির এমসিকিউ এক একটা ভালো করে পড়। কি বলছে? বলছে একটি চাকা মিনিটে 30 বার ঘুরছে, চাকাটির কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ডে বের করতে হবে। 300 বার ঘুরছে, খুব সহজ। মিনিটে 300 বার ঘুরছে, মিনিটে 300 বার মানে এটা কি দেওয়া আছে? মিনিটে 300 বার মানে অ্যাকচুয়ালি তোকে আরপিএম দেওয়া আছে। আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, ঠিক আছে? এটা কত দেওয়া আছে? 300 বার, ঠিক আছে? তো তোকে কি বের করতে বলেছে? তোকে কৌণিক বেগটা বের করতে বলেছে। আচ্ছা, কৌণিক বেগ ওমেগা সমান আমরা জানি থিটা বাই টি, প্রত্যেকে জানি, একদম বেসিক করছি। এবার দেখ তো থিটা মানে কি? কৌণিক কতটা কোণ অ্যাঙ্গেল তৈরি করেছে। এখানে বলতো এক পাক যদি ঘুরে তা কতটা অ্যাঙ্গেল তৈরি করে? 2 পাই, তাই তো? এখানে কতবার ঘুরেছে? 300 বার ঘুরেছে, তা 300 ইন্টু 2 পাই। তাহলে একবার ঘুরলে 2 পাই অ্যাঙ্গেল করে, তা 300 বার ঘুরলে 300 ইন্টু 2 পাই। এটা এতটা হচ্ছে থিটা বাই টি। টিটা কত হবে? দেখ, রেভলিউশন পার মিনিট, মিনিট মানে 1 মিনিট, 1 মিনিটে ঘুরেছে, প্রতি মিনিটে ঘুরেছে 300 বার। তো 1 মিনিট যদি এখানে সময় বসায় তো সেকেন্ড করলে কি হবে? 1 মিনিট সমান 60 সেকেন্ড। 5 10 পাই, তো 10 পাই ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটা হবে দেখ? এটা রেডিয়ান পার সেকেন্ডে চলে এলো, রেডিয়ান পার সেকেন্ড এককে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বরটা চলে আয়। 2 নম্বরটা বলেছে M1 ও M2 ভরের দুটো বস্তু, M1 ও M2 ভরের দুটো বস্তু যথাক্রমে R1 এবং R2 ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করছে। বলছে ওই বৃত্ত দুটিতে সম্পূর্ণ ঘুরতে প্রত্যেকের একই সময় লাগবে, তাহলে কৌণিক গতিবেগের অনুপাত কত? কৌণিক গতিবেগ, কৌণিক গতিবেগ মানে কৌণিক বেগের অনুপাত তোকে বের করতে হবে। আচ্ছা দেখ, দুটো বস্তু আছে, এটা R1 ব্যাসার্ধে M1 ভরের বস্তু করছে, আর একটা ধর R2 ব্যাসার্ধের মধ্যে M2 ভরের বস্তুটা করছে। দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। তোকে ইনফরমেশন এটাই বলেছে, দুটো M1 এবং M2 ভরের বস্তু আছে যারা R1 এবং R2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। বলছে এদের কৌণিক বেগের অনুপাত কত? মানে আমি যদি এটার কৌণিক বেগ ওমেগা 1 ধরি, এটার ক্ষেত্রে কৌণিক বেগ যদি ওমেগা 2 ধরি, তো ওমেগা 1 আর ওমেগা 2 রেশিওটা বের করতে হবে, অনুপাতটা বের করতে হবে। আচ্ছা, ওমেগা সমান আমরা কি জানি? আরেকটা জিনিস এখানে বলেছে, তাদের একই সময় লাগে ঘুরতে, এটা একটা ইনফরমেশন বলে দিচ্ছে। মানে এই বস্তুটা ঘুরতে, এক পাক ঘুরতে যে সময় লাগবে এরও একই সময় লাগে। তার মানে এর এক পাক ঘুরতে যে সময় লাগে সেটাকে বলছে পর্যায়কাল, আমরা জানি টাইম পিরিয়ড, সেটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল টি। তাহলে এটার ক্ষেত্রে নিশ্চয়ই ক্যাপিটাল টি এক পাক ঘুরতে সেম সময় লেগেছে, এটা আমার কোশ্চেনে বলেছে। তাহলে বলতো ওমেগা সমান আমরা ফর্মুলা কি জানি? 2 পাই বাই টি, জানি না এটা ফর্মুলা? জানি তো? তাহলে বলতো ওমেগা কৌণিক বেগ ব্যাসার্ধ R1 বা ভর M1 এগুলোর উপর কি নির্ভর করছে? না, আমরা জানি ওমেগা সমান 2 পাই বাই টি, মানে শুধুমাত্র টি পর্যায়কালের উপর নির্ভর করছে। এখানে R1 বা M1 বা এই যে ব্যাসার্ধ বা ভর যুক্ত টার্ম নাই ওমেগার ফর্মুলাতে। তাহলে শুধু টাইম ডিপেন্ডেন্ট রাশিমালায় টাইম দুজনের ক্ষেত্রে সেম যদি হয়, তার মানে ওদের টাইম যদি সেম হয় তাহলে ওমেগাও তো সেম হবে, কারণ 2 পাই তো ধ্রুবক, 2 পাই তো এখানে ভ্যারি করবে না। তাহলে ওমেগা 1 আর ওমেগা 2 দুটোই কিন্তু 1:1 আসবে, বুঝতে পারলি? কারণ দুজনের ক্ষেত্রে টাইম পিরিয়ড একই, দুজনের ক্ষেত্রে টি, আর দুজনের ক্ষেত্রে আলাদা কি ছিল? ব্যাসার্ধটা আর ভরটা আলাদা ছিল, কিন্তু ব্যাসার্ধের ভর তো ডিপেন্ড করেই না ওমেগার উপর। তাহলে কোনটা হবে? অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? 1, এদের রেশিও হবে 1। দেখ পরেরটা বলেছে একটি বস্তু বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করছে, তাহলে তাদের ত্বরণ কোনটা হবে? আচ্ছা, একটা বস্তু যদি এরকম বৃত্তীয় পথে গোল গোল ঘোরে,
ভালো করে বুঝবি। তাহলে এরকম গোল গোল যদি ঘুরছে এবং তাদের দ্রুতিটা সেম আছে, দ্রুতি সেম বলতে গেলে কেন এখানে বেগ সেম বললো না, কেন এখানে বেগ সেম বললো না বলতো, এটা হচ্ছে কোশ্চেন আমার। এখানে এই বস্তুটা যখন এখানে ছিল তখন বেগটা কোন দিকে ছিল, এদিকে, স্পর্শক বরাবর। যখন এখানে চলে এলো তখন বেগটা কোন দিকে, এদিকে। যখন এখানে ছিল চলে এলো তখন কিন্তু বেগ এদিকে। তার মানে প্রত্যেকটার বেগ কিন্তু ভি, সেই জন্য সমবেগে যাচ্ছে, কিন্তু সমবেগে বলছি না কেন, তার কারণ বেগ মানে আমরা জানি বেগ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি, যেখানে ভেক্টর রাশির মান এবং দিক একই থাকে। তার মানে মান তো নির্দিষ্ট আছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু দিক কি নির্দিষ্ট আছে, দিক ক্রমাগত পরিবর্তন হতে হতে যাচ্ছে। তাহলে এইটাকে কিন্তু আমি তখন বেগ বলবো না। বেগ মানে যার মানের সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট দিকও থাকবে, কিন্তু এখানে নির্দিষ্ট দিক নাই, দিক ক্রমাগত পরিবর্তন হতে হতে যাচ্ছে, স্পর্শক বরাবর ওদের পরিবর্তন হতে হতে যাচ্ছে। সার্কুলার মোশনে সবসময় বেগ পরিবর্তন হয়, বেগের দিকটা পরিবর্তন হয়। তার মানে বেগের দিক পরিবর্তন হওয়া মানে সেটাকে বেগ বলবো না, সেটাকে বলবো দ্রুতি। একমাত্রিক গতি, ওয়ান ডাইমেনশনাল মোশনে তোরা ওই চ্যাপ্টারে পড়েছিলি যে বেগ হচ্ছে ভেক্টর রাশি যার একটা নির্দিষ্ট দিক থাকবে এবং মান থাকবে, আর দ্রুতি মানে যার মানের সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট দিক থাকে না। তার মানে এখানে বস্তুটার বেগের দিক এখানে 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 তোমার প্রত্যেকটা জায়গায় বেগ চেঞ্জ হচ্ছে, তো বেগের দিক চেঞ্জ হওয়া তখন বলে সেটাকে আর বেগ বলবো না, সেটাকে বলবো দ্রুতি। তাহলে এখানে সমদ্রুতিতে আছে, সমদ্রুতিতে থাকা মানে কিন্তু, সমদ্রুতিতে থাকা মানে কিন্তু সব জায়গায় বেগের এই যে বেগের মানটা দ্রুতিটা সেম, কিন্তু দ্রুতি কেন বলছি, কারণ ডিরেকশনটা আলাদা আলাদা চেঞ্জ হচ্ছে। এবার আচ্ছা বলতো যদি সমবেগ থাকে তাহলে কি ওদের কোনো ত্বরণ থাকে, এটা একটা কোশ্চেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে যদি বেগ সমান হয়, বেগ সমান হলে কিন্তু বেগ যদি না চেঞ্জ হয় তাহলে কিন্তু কোনো ত্বরণ থাকে না, তাই তো? এটা আমরা একমাত্রিক গতিতে দেখেছিলাম। মনে করে দেখতো ত্বরণ সমান ছিল ভি মাইনাস ইউ বাই টি, যেখানে বেগের পরিবর্তন, অন্তিম বেগ প্রাথমিক বেগ, বেগের পরিবর্তন হয়েছিল বলেই কিন্তু ত্বরণটা পেয়েছিলাম। ওই যে কাঁটাটা, বাইকের কাঁটাটা 10 থেকে 20, 20 থেকে 30 এরকম করে উঠছে, তার মানে কি বেগটা পরিবর্তন হচ্ছে, তার মানে তো অ্যাক্সিলারেটর দিয়েছি আমি, অ্যাক্সিলারেশন আছে। তার মানে কোন জায়গায় বেগের পরিবর্তন হলেই কিন্তু ত্বরণ থাকে, কিন্তু এখানে দেখতো বেগের তো পরিবর্তন হচ্ছে না, বেগের বেগের মান তো একই আছে, ভি 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 সব ভি, তার সমবেগ সমদ্রুতি আছে, তাহলে এখানে তো কোনো ত্বরণ থাকার কথা নাই, তাই তো? কিন্তু এই জিনিসটা মনে রাখবি, বেগ যদি পরিবর্তন হয় তাহলে ত্বরণ থাকে, আর বেগ যদি পরিবর্তন না হয় তাহলে ত্বরণ থাকে না। এই কনসেপ্টটা একমাত্র একমাত্রিক গতির ক্ষেত্রে, একমাত্র সরলরৈখিক পথের ক্ষেত্রে, কিন্তু বৃত্তীয় গতির ক্ষেত্রে, কিন্তু বৃত্তীয় গতিতে যদি কোনো বস্তু ঘোরে তাহলে তাদের বেগ যদি নাও চেঞ্জ হয়, যদি তাদের সমবেগেই থাকে, সমদ্রুতিতে, সরি বেগ বলবো না দ্রুতি, তবুও কিন্তু একটা ত্বরণ থাকবে। কেন? কারণ এদের বেগের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, দ্রুতি হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে তোরা সবাই জানিস যে একটা বস্তু সমবেগে গেলে ত্বরণ থাকে না, কিন্তু বৃত্তীয় গতির ক্ষেত্রে সমবেগে গেলেও কিন্তু একটা ত্বরণ থাকে। কোন দিকে ত্বরণ থাকে? কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে একটা ত্বরণ সৃষ্টি হয়, তোরা সবাই জানিস। সেই ত্বরণটার ফর্মুলাটাকে এসি ধরছিলাম, সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা সমান কি ছিল রে? ভি স্কোয়ার বাই আর ছিল না, বা ওমেগা স্কোয়ার আর, এটা ছিল তো? তাহলে এইটা দেখ, ভি দেখ একই আছে প্রত্যেকটা পয়েন্টে, তবুও কিন্তু একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। তো এগুলো কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, এগুলো ঘুরিয়ে থাকে। তোকে বললো একটি বস্তু সরলরৈখিক পথে যাচ্ছে, একটি বস্তু বৃত্তীয় পথে যাচ্ছে, দুজনের গতিবেগ সমান, কোন ক্ষেত্রে ত্বরণ থাকবে কোন ক্ষেত্রে ত্বরণ থাকবে না? সরলরৈখিক গতির ক্ষেত্রে কোনো ত্বরণ থাকবে না, কিন্তু বৃত্তীয় গতির ক্ষেত্রে সমবেগে গেলেও কিন্তু একটা ত্বরণ সৃষ্টি হয়। কোন দিকে? কেন্দ্রের দিকে, অভিকেন্দ্র ত্বরণ। তাহলে অভিকেন্দ্র ত্বরণ থাকছে কেন্দ্রের দিকে, কোন বরাবর? ব্যাসার্ধ বরাবর। তাহলে কোন অপশনটা হবে? অপশন সি ইজ এ রাইট অ্যান্সার, ব্যাসার্ধ বরাবর। এই যে একটা সিম্পল একটা অ্যান্সার, কিন্তু এখানে কিন্তু কনসেপ্ট আছে। ওকে, পরেরটা দেখ। পরেরটা বলেছে একটি সিলিং ফ্যান সুইচ অন করার পর, খুব ভালো অঙ্ক স্টার দিয়ে রাখবি, একটি সিলিং ফ্যান সুইচ অন করার পরে 3 সেকেন্ডে 10 বার পূর্ণ আবর্তন করে, পরবর্তী 3 সেকেন্ডে যে সংখ্যক পূর্ণ আবর্তন হবে তা হলো, আচ্ছা পরবর্তী একটা ফ্যান, সিলিং ফ্যান স্টার্ট হলো, ভালো করে বুঝবি। সিলিং ফ্যান সুইচ অন করলাম, যখন চলতে, যখন ঘূর্ণন হতে শুরু করলো, বৃত্তীয় পথে যখন মুখ করতে শুরু করলো, তখন প্রথম দিকে কি বেশি স্পিডে ঘুরছিল? প্রথম দিকে কিন্তু বেগ অত ছিল না। তাহলে প্রথম দিকে বেগ ছিল না মানে কিন্তু তখন 3 সেকেন্ডে কিন্তু বেশি বার ঘুরবে না। 3 সেকেন্ডে কতবার ঘুরবে বলেছে? 10 বার ঘুরেছে প্রথম 3 সেকেন্ডে।
পরের 3 সেকেন্ডে কি 10 বার ঘটবে না তার থেকে বেশি বার ঘটবে? অবশ্যই বেশি, কারণ একটা ত্বরণ আছে প্রথম দিকে, ফার্স্টের দিকে কি হচ্ছে, ফ্যানটা যখন আস্তে 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 জোরে জোরে ঘুরছে, তখন একটা ত্বরণ আছে, কৌণিক ত্বরণ সৃষ্টি হচ্ছে, কৌণিক বেগটা আস্তে আস্তে বাড়ছে। পরে গিয়ে যখন ফ্যানটা চলন্ত হতে শুরু করে দিল, তারপরে দিয়ে ওর বেগটা কনস্ট্যান্ট হয়ে গেল, মানে তারপরে তখন পার সেকেন্ডে একই পরিমাণে ঘুরবে। কিন্তু প্রথম 3 সেকেন্ডে যতবার ঘুরবে, পরের 3 সেকেন্ডে কিন্তু তার থেকে বেশি বার ঘুরবে। তা তোকে ইনফরমেশন কি বলে দিয়েছে, এটা মুছি। তোকে গিভেন ভ্যালু কি বলেছে? গিভেন ভ্যালুটা বলেছে যে থিটাটা প্রথম 3 সেকেন্ডের ক্ষেত্রে করছি, আমি এখানে লিখছি প্রথম 3 সেকেন্ডে। তার মানে আমার ফার্স্ট কাজ হচ্ছে পরের 3 সেকেন্ডে যদি আমার কৌণিক ত্বরণ বের করতে হয়, কৌণিক ত্বরণ বলেছে তো না, কতবার পূর্ণ আবর্তন করবে সেটা যদি বের করতে হয়, তাহলে কিন্তু আমাকে আগে ত্বরণ লাগবে। তোরা প্রত্যেকে জানিস যে ওয়ান ডাইমেনশনাল মোশনের যে ফর্মুলাগুলো আছে, আমি আরেকবার লিখছি দেখ, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, আর কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই যে তিনটে ফর্মুলা ছিল, এই তিনটে ফর্মুলাতে দেখ কোন জিনিসটা কমন বলতো, মানে প্রত্যেকটা ইকুয়েশনে আছে ইউ। ভেরি গুড। ই হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি দেখ প্রত্যেকটা ইকুয়েশনে লাগবেই তোর, এটা যেন মাথায় থাকে, যদি না থাকে আমরা বের করতে হবে। আর কি এ। ভেরি গুড। আর একটা হচ্ছে ত্বরণ এ, প্রত্যেকটা ইকুয়েশনে। তার দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেটা তিনটে ইকুয়েশনে লাগবে, তবে ইকুয়েশনটা তুই সমাধান করতে পারবি। একটা হচ্ছে প্রাথমিক বেগ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন এ। দেখ তিনটেতে আছে, তবে তুই সমীকরণটাকে কাজে লাগাতে পারবি। তাহলে একটা আমি এই জায়গাটায় আমি আগে কি বের করবো, ত্বরণটা বের করবো। ইনিশিয়াল ভেলোসিটি আমি তো পেয়ে যাবো, কিন্তু ত্বরণ জানি না, ত্বরণটাকে আগে বের করবো। ঠিক আছে। আর এখানে কোনটা মিসিং আছে এই সমীকরণে? এস মিসিং, এখানে ভিটা মিসিং আছে, ভি নাই, আর এখানে টিটা মিসিং আছে। এগুলো আমি আগেই বলেছিলাম তোদেরকে পড়ানোর সময়। ওকে, তাহলে আমার বলতো থিটা সমান কত বলেছে প্রথম 3 সেকেন্ডে, থিটা কতবার ঘুরেছে? 10 বার ঘুরেছে। তো থিটা মানে কৌণিক পথে কতটা অ্যাঙ্গেল করেছে, তাহলে বলতো একবার যদি ঘোরে তাহলে কতটুকু অ্যাঙ্গেল করে? 2 পাই, 360 ডিগ্রি। তাহলে এরকম কতবার ঘুরেছে? 10 বার ঘুরেছে। তাহলে একবার ঘুরলে 2 পাই, তো 10 বার ঘুরলে 10 দিয়ে গুণ হবে, এটা টোটাল অ্যাঙ্গেলটা, মোট অ্যাঙ্গেল, তাহলে 20 পাই। এটা হচ্ছে মোট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, তারপরে টিটা কত বলে দিয়েছে আমাকে? টিটা তো বলেছে 3 সেকেন্ড। ঠিক আছে। আর কি বলেছে? আচ্ছা ঠিক আছে, আর একটা জিনিস দেখ তো, ইনিশিয়াল কৌণিক বেগ কত, মানে প্রাথমিক কৌণিক বেগ কত? প্রথম যখন শুরু হচ্ছে, যখন আমি ভেরি গুড 0, যখন সুইচটা অন করছি সেই মুহূর্তে তো কোনো বেগ ছিল না, কোনো কৌণিক বেগ ছিল না, কোনো ফ্যানটা ঘুরেনি তখন ওমেগা 1টা কিন্তু 0। ঠিক আছে। তাহলে ওমেগা 1 টি থিটা, আর আমাকে বের করতে হবে আলফা। কত? আলফা মানে কি? কৌণিক ত্বরণ। তো এগুলোর মধ্যে সম্পর্কটা কি বলতো? এগুলোর মধ্যে সম্পর্কটা কি ছিল? এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার একটা ফর্মুলা ছিল, এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার এর একটা ফর্মুলা ছিল। এই ফর্মুলা যদি এখানে ইউজ করি কৌণিকের ক্ষেত্রে, তাহলে কি হবে? থিটা, উই নো থিটা ইকুয়াল টু ইউটি, ইউ মানে ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। এখানে প্লাস হবে না মাইনাস হবে বলতো? এই ফর্মুলাটা প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই প্লাস। প্রথম দিকে স্লো থেকে আস্তে আস্তে স্পিড বাড়ছে, মানে কৌণিক বেগটা বাড়ছে। ভেরি গুড। এবার মানগুলো বসা। থিটার জায়গায় আমি বসাবো কত? 20 পাই। ওমেগা 1টা আমরা জানি 0, তাহলে এটা টোটালটা 0 হলো, প্লাস হাফ আলফা টি এর জায়গায় 3 স্কয়ার, 3 সেকেন্ড হলো। তাহলে কত আসছে রে? আলফা ইকুয়াল টু 40 পাই বাই 9, এটা আসছে মোটামুটি, তাই না? 40 পাই বাই 9, এটা মোটামুটি আসছে। তাহলে এটা পেলাম আমি কি? এটা আমি কি পেলাম? কৌণিক ত্বরণ। আমাকে বের করতে কি বলেছিল? পরবর্তী 3 সেকেন্ডে কতবার ঘুরছে। এবার তাহলে প্রথম 3 সেকেন্ডে হলো, এবার পরের 3 সেকেন্ডে দেখবো, পরের 3 সেকেন্ডে। তাহলে আমাকে প্রথমে যেহেতু ত্বরণ বের করতে হবে, তাই প্রথমের ইনফরমেশন গুলো, প্রথম 3 সেকেন্ডের ইনফরমেশন দিয়ে আমি ত্বরণটা বের করে নিলাম। ঠিক আছে। প্রথম 3 সেকেন্ডের ইনফরমেশন দিয়ে আমি ত্বরণটা বের করে নিয়েছি। পরের 3 সেকেন্ডে আমি যখন বের করব, তখন দেখতো একই ফর্মুলা, থিটা সমান, থিটা থেকে আমি বের করব। থিটাটা যদি পেয়ে যাই, দেখ থিটাটার সাথে আমি 2 পাই গুণ করলে,
কতবার ঘুরছে তার সাথে যদি 2 পাই গুণ করছি তাহলে মোট আমি থিটাটা পেয়ে যাচ্ছি। আর যদি থিটা পেয়ে যায় সেটাকে যদি 2 পাই দিয়ে ভাগ করি তাহলে মোট কতবার ঘুরছে পেয়ে যাবো। তারপর আমার কাজে হচ্ছে থিটাটা বের করা। তো থিটার সমান আমরা কি জানি, এই যে ফর্মুলা ওমেগা 1t প্লাস হাফ আলফা টি স্কয়ার। ওকে, এবার দেখ ওমেগা 1টা প্রাথমিক বেগটা এখন কথা বলবো। তোরা যদি প্রথম 3 সেকেন্ডের পরের থেকে শুরু করিস তাহলে কিন্তু ওমেগা 1টার একটা নির্দিষ্ট মান আছে, অন্তিম বেগ। মানে প্রথম 3 সেকেন্ডে যেটা অন্তিম কৌণিক বেগ সেটাই পরের 3 সেকেন্ডের প্রাথমিক কৌণিক বেগ। কিন্তু আমি ওটা ধরবো না, আমি জানি না, আমি একদম প্রথম থেকেই ধরবো। তো একদম যদি প্রথম থেকে ধরি, যখন সুইচ অন করেছি তখন কিন্তু ওমেগা 1 0। তাহলে থিটা আমি বের করব, ওমেগা 1 0 মানে টোটালটা 0 হলো, হাফ ইনটু আলফার মান তো আমি পেয়েছি 40 পাই বাই 9। টিটা কত লিখবো বল? 3 লিখবো না 9 লিখবো? 3 লিখবো না 6 লিখবো? টিটা কিন্তু আর 3 লিখবো না। কেন? কারণ আমি ওমেগা 1টা 0 ধরেছি, মানে আমি সুইচ অন করা থেকে ধরছি। সুইচ অন করা থেকে প্রথম 3 সেকেন্ড অতিবাহিত করার পরে আবার পরবর্তী 3 সেকেন্ডে এসছে, দিয়ে কতবার ঘটছে, টোটাল কত এসছে 3 + 3 6। তার মানে টাইম এখন 6 হয়েছে। 6 এর স্কয়ার মানে 6 × 6। ওকে, তাহলে 20, তাই তো? তাহলে কত আসছে থিটাটা? হ্যাঁ কাটা যাবে, 720 পাই বাই 9 এটা আসছে। ঠিক আছে, 720 পাই বাই 9 এটা আসছে। আচ্ছা এটা কাটবে না, 8 9 12 তো 80 পাই 80 পাই এটা এসেছে। এটা কি এসছে? থিটার মান। তাহলে বলতো 6 সেকেন্ড পরে প্রথম থেকে 6 সেকেন্ড মানে কিন্তু প্রথমে 3 সেকেন্ড তারপরে আবার 3 সেকেন্ড দিয়ে কতবার ঘুরছে, কতটুকু ঘুরছে, মানে কৌণিক বেগ কত, কৌণিক সরণটা কত 80 পাই। তাহলে অ্যাকচুয়ালি কতবার ঘুরছে রে? আমরা জানি 1 পাক ঘোরা মানে 2 পাই ঘোরা। তো এরকম কতবার ঘুরছে 80 পাই। তার মানে অ্যাকচুয়ালি আবর্তন করছে, আবর্তন সংখ্যা কতটা? 80 পাই টোটাল ঘুরছে, আর 1 পাক ঘুরলো মানে 2 পাই ঘুরলো, তাই না? দেখ এটা বোঝার চেষ্টা কর যে ও 1 পাক ঘুরে মানে 2 পাই। এরকম কতবার ঘুরেছে? টোটালটা তোকে বলে দিয়েছে 80 পাই ঘুরেছে। টোটালটা 80 পাই ঘুরলে কতবার ঘুরলো তাহলে? 2 পাই করে কতবার ঘুরলো? 2 পাইতে ভাগ করবো 80 পাইকে, তাহলে কাটলে কত আসছে? অ্যাকচুয়ালি 40 আসছে, একবারে লিখে দিলাম। 40 বার। ঠিক আছে, কিন্তু আমাকে বলেছে পরবর্তী 3 সেকেন্ডে কতবার ঘুরেছে। প্রথম 3 সেকেন্ডে আমার বলে দিয়েছিল এই কোশ্চেনে যে 10 বার ঘুরেছিল, কিন্তু আমি বের করলাম টোটাল 6 সেকেন্ডে 40 বার। তার প্রথম 10 সেকেন্ড 3 সেকেন্ডটা বাদ দে এবার, তারপরে তো পরবর্তী 3 সেকেন্ড পাবি। তাহলে পরবর্তী 3 সেকেন্ডে আবর্তন করেছে 40 - 10। প্রথম 3 সেকেন্ডটা বিয়োগ কর, তার মানে 30 বার। বুঝতে পারলি? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাই এই জায়গাটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, এই জায়গাটা দেখা যাচ্ছে না, আমি এটা এখানে বলে দিচ্ছি এই জায়গাটায় যে 40 - 10 আগের 10 বার বিয়োগ করলে অ্যাকচুয়ালি থাকবে কত? 30 বার। এই 30 বার হচ্ছে অ্যান্সার। পাঁচেরটা বলেছে যে কোন একটা চাকা মিনিটে 120 বার ঘুরছে। আচ্ছা মিনিটে 120 বার মানে ফার্স্টের অঙ্কটার মতো, মিনিটে 120 বার মানে আরপিএম দেওয়া আছে, রেভলিউশন পার মিনিট কত? 120 বার। ওকে, দিয়ে বলছে আবর্তন হলে তার কৌণিক বেগ কত? রেডিয়ান পার সেকেন্ড। একই অঙ্ক, কৌণিক বেগ তোকে বের করতে হবে। তাহলে বলতো ওমেগা সমান আমরা জানি থিটা বাই টি। থিটা কত? 120 ইন্টু কত? 2 পাই, তাই না? একবার ঘুরলে 2 পাই, 120 বার ঘুরলে 2 পাই ইন্টু 120 বাই টি। টিটা কত? মিনিটে মানে 60 দিয়ে ভাগ। ওকে, 60 সেকেন্ড। তাহলে কত আসছে? তাহলে 4 পাই। 4 পাই ইজ এর রাইট অ্যান্সার। কোনটা? অপশন বি ইজ এর রাইট অ্যান্সার। 6টা দেখ, 6টা বলেছে একটি ঘড়ির কাঁটার কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে বের করতে হবে।
ঘন্টার কাটার, তাহলে দেখ তো ঘন্টার কাটার কৌণিক বেগ তোকে বের করতে হবে রেডিয়ান পার সেকেন্ডে। ঘন্টার কাটার ক্ষেত্রে ওমেগা সমান আমরা জানি থিটা বাই টি। বলতো ঘন্টার কাটা এক পাক ঘোরা মানে কতটুকু ঘুরলো? 360 ডিগ্রি বা 2 পাই এক পাক ঘুরলো। আর ঘন্টার কাটা এক পাক ঘোরা মানে কতটুকু সময় নেয়? একটা ঘন্টার কাটা ধর, ঘন্টার কাটা ধর ধর এখন 5টা বাজছে, ঠিক আছে? 5টা, আবার পরবর্তী 5টা যখন আসবে তখন নিশ্চয়ই এক পাক ঘুরলো, তাই তো? তাহলে এখানে এক পাক ঘুরলো মানে কতটুকু ঘুরলো রে? ঘন্টার কাটা এক পাক ঘুরলো, আবার পরবর্তী 5টা বাজবে কখন? এখন বিকেল 5টা, আবার পরবর্তী 5টা কখন বাজবে? সকাল 5টা। তার মানে এক পাক ঘুরবে। তাহলে একটা ঘন্টার কাটা এক পাক ঘোরা মানে কত ঘন্টা হলো? 12 ঘন্টা। তার মানে এখানে টাইমটা কত? 12 ঘন্টা, 12 আওয়ার। আর ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, মিনিটকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। সবাই বুঝলি? ঘন্টার কাটা তাই 12 ঘন্টা, আর 12 ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ, মিনিটকে সেকেন্ড করতে গেলে আবার 60 দিয়ে গুণ। বুঝতে পারলি? আরে 5টা এখন ধর বাজছে, এখন ধর বিকেল 5টা বাজছে, আবার পরবর্তী বিকেল 5টা কখন বাজবে ঘন্টার কাটা? আবার সকাল 5টা। তাহলে কত ঘন্টা হলো? তাহলে 12 ঘন্টা। তাহলে ঘন্টা কাটা এক পাক ঘোরা মানে 12 ঘন্টা কভার করলো। এবার 12 ঘন্টা, ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করবো, আবার মিনিটকে সেকেন্ড করতে গেলে আবার একটা 60 দিয়ে গুণ করবো। এবার তাহলে হিসাব কর কত হচ্ছে রে? 6, তাই তো? তাহলে পাই বাই 6 6 36, 36 ইন্টু 216 0 0 এত রেড পার সেকেন্ড। কোনটা হবে রে? পাই বাই 21,600। কোন অপশনটা হবে? অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, করে নে। দেখ পরেরটা বলেছে কোন বস্তুকণা 25 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে r2ps বেগে ঘুরছে। দেখ একটা বস্তুকণা বৃত্তীয় পথে ঘুরছে, কতটুকু ব্যাসার্ধ? 25 সেমি ব্যাসার্ধ। ওকে, এই বস্তুটা ঘুরছে কত কত কৌণিক বেগ নিয়ে? 2 rps কম্পাঙ্কে ঘুরলে। 2 rps কম্পাঙ্ক মানে 2 rps কম্পাঙ্ক মানে ওর কৌণিক বেগ কত রে? কৌণিক বেগ কত? সেই থিটা বাই টি, একই জিনিস। থিটা মানে 2 ইন্টু 2 পাই, তাই তো? একবার ঘুরলে 2 পাই, আর কতবার ঘুরছে? দুবার ঘুরছে। পার সেকেন্ড rps, rpm নাই কিন্তু এখানে, রেভলিউশন পার মিনিট নাই, রেভলিউশন পার সেকেন্ড। সেকেন্ড মান নিচে 1 সেকেন্ড, তার মানে কত হচ্ছে? 4 পাই। 4 পাই হচ্ছে এর ওমেগার মান। তারপর 2 rps দেওয়া থাকলে ওখান থেকে আমি ওমেগা পেয়ে গেলাম। ওকে, এবার তোকে বলেছে এখানে ত্বরণটা কত। আচ্ছা বলতো, এই বস্তুটা যদি এরকম করে গোল গোল ঘুরতে থাকে এবং ওদের কৌণিক বেগ যদি থাকে, তাহলে এই বৃত্তীয় পথে যদি সমকৌণিক বেগে ঘুরে তাহলে কি ত্বরণ সৃষ্টি হবে? হবে। আমি তো বললাম যে সমবেগে ঘুরলে কৌণিক পথে একটা কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, ত্বরণ কখনো শূন্য হয় না। বৃত্তীয় পথে ঘোরা মানে ওর কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকবে। সেই ত্বরণটা এসি ধরলাম। তোকে এই ত্বরণটাই বের করতে বলেছে মনে হয়, যে ত্বরণটা কত। তো ত্বরণটা কি পাবি? এসির ফর্মুলা কি? ভি দে না ওমেগা দে, বল। ওমেগা স্কয়ার আর না, তো ওমেগার মান বসা 4 পাই তার স্কয়ার ইন্টু আর এর জায়গায় 25 সেন্টিমিটার, 16 পাই স্কয়ার ইন্টু 25 কত আসছে? হ্যাঁ, অ্যান্সার কিভাবে আছে দেখতো একটু। হ্যাঁ, পাই বাই মিটার পার সেকেন্ড স্কয়ার আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে আমার 25 সেন্টিমিটার আছে, তো সেন্টিমিটারকে আমার কি করতে হবে? মিটার করতে হবে। তাহলে এখানে সেন্টিমিটারকে মিটার করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ। তাহলে 100 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এবার কত আসবে রে? 4। 4 একটা কাটবে 4 স্কয়ার থেকে, তাহলে একটা 4 থাকবে আর পাই স্কয়ারটা থাকবে। তাহলে কত হলো? এটা এককটা দেখবি না তোরা, মিটার পার সেকেন্ড স্কয়ার আছে, মিটার আছে আর ওখানে সেন্টিমিটার, তাহলে মিটার করতে হবে। এই হলো অ্যান্সার। দেখ পরের অঙ্কটা বলেছে, 8এরটা বলেছে তার এখানে একটা দেওয়াল আছে, ঠিক আছে? এখানে একটা দেওয়াল আছে, একজন ব্যক্তি গাড়ি নিয়ে আসছে, গাড়ি, ঠিক আছে? এই গাড়িটা নিয়ে যখন আসছে তখন
এই সামনের দেওয়াল দেখে ও কি করতে পারবে? অপশন গুলো পড়। অপশন গুলো আছে, দ্রুত বৃত্তাকার পথে ঘুরে যাবে, এ ও বি। আচ্ছা, আর সঙ্গে সঙ্গে ব্রেক কষবে, দ্রুত বৃত্তাকার পথে ঘুরে যাবে উপরে। আচ্ছা দেখ, বলছে যখন সামনে দেওয়াল দেখবে তখন কি কি করতে পারবে? এক, ও যদি দ্রুত ব্রেক করে তাহলে গিয়ে থামবে, এটা করতে পারবে। আর আরেকটা করতে পারে, ওকে ও এইখানে সেই করে ঘুরে যাবে, মানে বৃত্তীয় পথে এভাবে ঘুরে যাবে। কোনটার ক্ষেত্রে কোনটা বেশি সুবিধা সেটা আমার দেখতে হবে। মানে এটা মানে যখন ব্রেক করছে তখন একে থামাতে গেলে বেশি বল লাগছে, না ওকে বৃত্তাকার পথে ঘোরাতে গেলে বেশি বল লাগছে, সেটা আমার দেখতে হবে। এমনি আমি নর্মালি আগে থেকে অ্যান্সারটা তোকে বলে দিচ্ছি যে নর্মাল ব্রেক করলে কিন্তু ও থামাতে কম বল লাগবে, আর বৃত্তাকার পথে যদি ঘোরাতে হয় ওকে বেশি বল লাগবে। এটা আমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করি একটু নিউমেরিক্যালি। দেখতো, যদি আমি এটা ত্বরণ বের করি, প্রথমে এ কত ত্বরণে যাচ্ছে, তাহলে দেখতো প্রথমে আমি যদি এই ফর্মুলায় ফেলি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার। আচ্ছা, এটার এইটুকু দূরত্বটা আমি ধরে নিলাম আর, ঠিক আছে? তাহলে ইউ স্কোয়ার প্লাস প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই মন্দন ব্রেক করছে, মাইনাস 2ar। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি কত রে? ইনিশিয়াল ভেলোসিটি 0, না ইনিশিয়াল ভেলোসিটি না, সরি, ফাইনাল ভেলোসিটি ইজ 0। প্রথম ভেলোসিটিটা 0, তাহলে মানে অন্তিমে গিয়ে 0 হয়ে যাবে, থেমে যাবে, থামাতে হবে। তাহলে এটা 0 হলে ইউ স্কোয়ার মাইনাস 2ar। তাহলে বলতো এ সমান কি লিখবো? ইউ স্কোয়ার বাই 2r। এটা পেলাম, এটা আমি কি পেলাম? ত্বরণ পেলাম। তাহলে এবার বলতো এখান থেকে ফোর্স বের করতে গেলে এম এ, তাহলে এম গুণ করে দিলে কি থাকছে? এম ইউ স্কোয়ার বাই 2r হলো। এটা কখন? যদি নর্মাল সোজা লিনিয়ার রৈখিক পথে যেত এবং যদি থেমে যেত ব্রেক করে, তাহলে ব্রেক করলে যে বলটা লাগতো সেটা এটা। এবার যদি এই যে গাড়িটাকে যদি বৃত্তাকার পথে ঘোরাতে হতো, তার মানে কি এই আর দূরত্বটাকে ব্যাসার্ধ ধরে ওকে এইভাবে ঘোরাতে হতো না? এই আর দূরত্বটাকে ব্যাসার্ধ ধরে ঘোরাতে হতো। আর দূরত্বকে ব্যাসার্ধ ধরে যদি ঘোরাতে হয়, তাহলে ওর কেন্দ্রের দিকে একটা কি অভিকেন্দ্র বল কাজ করে, সেই অভিকেন্দ্র বলের জন্য তো ও ঘুরে যাচ্ছে, তাই তো? অভিকেন্দ্র বল, সেই অভিকেন্দ্র বলটা কত? সেন্ট্রিফিউগাল ফোর্সটা কত বল? কত? এম ভি স্কয়ার বাই আর। তাহলে এম, এই যে ইউ বেগে আসছিল প্রথম দিকে, তাহলে এম ইউ স্কয়ার বাই আর। এটা এখানে দেখ, আমি নর্মাল ব্রেক কষার সময় বলটা পেয়েছিলাম এম ইউ স্কয়ার বাই 2r, নিচে 2। আর যখন বৃত্তাকার পথে, এটা বৃত্তাকার পথে যখন ঘুরছিল তখন ওদের বলটা দেখ এম ইউ স্কয়ার বাই শুধু আর। তা কোনটা ছোট কোনটা বড় বলতো? এটা শুধু আর এটা 2 তে ভাগ করছি, আরো নিচে 2 তে ভাগ করছি, তাহলে এটা বেশি ছোট না? তাহলে এই বলটা, অর্থাৎ এই যে নর্মাল ব্রেক কষলে যে বলটা, সেটা কম বৃত্তাকারের তুলনায়, কারণ এটা এম ইউ স্কয়ার বাই আর শুধু, আর এটা এম ইউ স্কয়ার বাই 2r, নিচে 2 তে ভাগ হচ্ছে, মানে আরো কমে যাচ্ছে। তাহলে নর্মাল ব্রেক কষলে কিন্তু বলটা কম লাগছে। তো কোনটা বেশি সুবিধা? সঙ্গে সঙ্গে ব্রেক কষলে। তো এটা কিন্তু ভ্যালিড কোশ্চেন। তোদের মনে ছিল যেন সামনে দেওয়াল দেখলে কি করা উচিত? ব্রেক করা উচিত। অ্যান্সারও সেটা বেরোলো, কিন্তু কন্ডিশনও ছিল বৃত্তাকার পথে থামানো যেত ওকে। ঠিক আছে, তারপরে নাইটটা দেখ, নয়টা দেখ, নয়টা বলেছে যে একটা বস্তু এই নিচের কোনটা অলিক বল? তা বলতো অলিক বল কোনটাকে বলেছিলাম? যে একটা বৃত্তাকার পথে যদি এরকম গোল গোল ঘোরে কোনো একটা বস্তু, তা কেন্দ্রের দিকে একটা অভিকেন্দ্র বল কাজ করে আর বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করে। অভিকেন্দ্র বলটা তো বোঝাই যায়, শুধু টান টান কাজ করছে, সেটা অভিকেন্দ্র বল। কিন্তু অপকেন্দ্র বলটা বোঝা যায়? অপকেন্দ্র বলটা যে দর্শক সেই একমাত্র অনুভব করে, বলেছিলাম আমি। তো অপকেন্দ্র বলটাই হচ্ছে কি অলিক বল। নিচের কোনটি অলিক বল? অপকেন্দ্র বল। কোনটা হবে? অপকেন্দ্র বল। অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। 10 দেখ, 10 খুব ভালো প্রবলেম, স্টার দিয়ে রাখবি, খুবই ভালো প্রবলেম। বলেছে একটা ঘূর্ণায়মান টেবিলের উপরে, একটা ঘূর্ণায়মান টেবিল আছে, এরকম গোল গোল ঘুরছে, ঘূর্ণায়মান টেবিল আছে, ঠিক আছে? এই ঘূর্ণায়মান টেবিলের উপরে একটা মুদ্রাকে সেন্টার থেকে, কেন্দ্র থেকে 4 সেমি দূরে, 4 সেমি দূরে, ঠিক আছে, 4 সেন্টিমিটার দূরে, আমি 4 সেন্টিমিটার থেকে আর ধরে নিচ্ছি, পরে আমি মান বসাবো।
একটা মুদ্রা, একটা কয়েন আছে, ঠিক আছে, একটা এরকম কয়েন আছে। তাহলে বলতো এই এই যখন সার্কুলার টেবিলের উপর যখন এইবার টেবিলটা ঘুরছে, তখন নিশ্চয়ই কয়েনটা বাইরের দিকে ছিটকে চলে যাওয়ার কথা ছিল অপকেন্দ্র বলের জন্য, কিন্তু বলেছে ছিটকে যাবে না, কেবলমাত্র চলতে শুরু করবে, মানে স্থির আছে, ম্যাক্সিমাম পয়েন্টে আছে। ছিটকে যাবে না মানে ওর এদিকে অপকেন্দ্র বল কাজ করার কথা। অপকেন্দ্র বলের ফর্মুলা কি? এম ওমেগা স্কোয়ার আর, যেটা অভিকেন্দ্র বল সেটাই অপকেন্দ্র বলের ফর্মুলা। কিন্তু ছিটকে যাবে না মানে কি? নিশ্চয় এই কেন্দ্রের দিকে একটা ওকে কে টেনে ধরে রাখবে? ঘর্ষণ বল। না, নো, ঘর্ষণ বল। ওকে টেবিল আর ওই কয়েনের মধ্যে একটা ঘর্ষণ বল ওকে আটকে ধরে আছে, বুঝতে পারছিস? যখনই সার্কুলার টেবিল এরকম নর্মালি প্র্যাকটিক্যালিও তোরা দেখেছিস যে একটা ধর তুই তোর যে বোর্ডটা আছে, পিচ বোর্ডটা আছে, ওর উপর একটা কয়েন রেখে পিচ বোর্ডটাকে এরকম করে ঘোরাচ্ছিস, কয়েনটা ছুটে বেরিয়ে যাবে। এবার ধর এইটা এই ঘোরানোর সময় এমন বেগে আমি ঘোরাচ্ছি যাতে কয়েনটা স্থির আছে, স্লিপ করছে না। তার মানে কি ওর নিশ্চয় বিপরীত দিকে একটা কোন বল কাজ করছে? বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করছে নিশ্চয়। তাহলে এই ঘর্ষণ বলটা আর এই এম ওমেগা স্কোয়ার আরটা নিশ্চয় সমান হবে, তবে এটা স্থির থাকবে। এবার সেকেন্ড কন্ডিশন বলেছে যে ওই মুদ্রাটাকে ওই ঘূর্ণায়মান টেবিলের উপরেই রাখছি, কিন্তু আগের যে পজিশনে ছিল, আগে যদি 8টা 4 সেন্টিমিটার হয়, এখন মানে আরো দ্বিগুণ দূরত্বে রেখেছি, মানে তাই তো, তাই বলেছো তো? না না না, ওমেগা কৌণিক বেগটা দ্বিগুণ করেছে, ঠিক। তাহলে আগে যদি ওমেগা কৌণিক বেগে ঘুরছিল, তাহলে এখন এই ঘূর্ণায়মান টেবিলটা এখন 2 ওমেগা, মানে ওমেগা ড্যাশ যদি ধরি, ওমেগা ড্যাশটা এখন কত? আগের কৌণিক বেগের দ্বিগুণ বেগে ঘোরাচ্ছি। দ্বিগুণ বেগে যদি ঘুরে, তাহলে নিশ্চয়ই বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতাটা বাড়বে, অপকেন্দ্র বল বাড়বে, কারণ ওমেগার উপর নির্ভরশীল অপকেন্দ্র বল। তাহলে বলতো কয়েনটা যদি এখন আমি দিয়ে বলছে কোথায় তাহলে কয়েনটা রাখবো, বলতো কোথায় কয়েনটা রাখবো? যদি আগের পজিশনে রাখি, তাহলে এদিকে যদি এম ওমেগা ড্যাশ স্কোয়ার আর যদি হয়, ঠিক আছে, তাহলে ওমেগা ড্যাশ কিন্তু এখন বেশি আগের তুলনায়, আগের ওমেগার তুলনায় ওমেগা ড্যাশটা বেশি। তাহলে এই বলটা যদি বেশি হয়, তাহলে ওর কেন্দ্রের দিকে এই যে টানছে, এই যে ঘর্ষণ বলটা নিশ্চয়ই বেশি হতে হবে। তো ঘর্ষণ বল বেশি হতে গেলে আমার অ্যাকচুয়ালি হয় ঘর্ষণ বল বেশি হতে হবে, আর না হলে কি করতে হবে? এইটাকেই কমাতে হবে, অপকেন্দ্র বলটাকে কমাতে হবে। তাহলে একটা জিনিস দেখতো, ওমেগা থেকে ওমেগা ড্যাশ বেড়ে গেছে কৌণিক বেগটা, তার মানে নিশ্চয়ই এই দূরত্বটাকে কি হবে? কমাতে হবে। এটা এই জিনিসটা বোঝার চেষ্টা কর। আমার এই যে অপকেন্দ্র বলের ওমেগা থেকে 2 ওমেগা হয়ে গেছে, ওমেগা ড্যাশটা বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই ব্যাসার্ধটা যদি কমিয়ে দিই আমি, তাহলে কিন্তু অনেকটা অপকেন্দ্র বলটাকে কমানো যাবে। সেই জন্য এই মুদ্রাটাকে আগে যদি আর দূরত্বে রাখছিলাম, এখন কিন্তু আমি আরো কাছে রাখবো। মুদ্রাটা এখন এখানে আছে, ধর কেন্দ্র থেকে আরো কাছে। কত দূরত্বে আছে এটা আমি ধরে নিলাম আর ড্যাশ, এইটা আমাকে বের করতে হবে যে কত দূরত্ব আমি রেখেছি, ঠিক আছে? আরো কাছে কেন রাখলাম বুঝতে পারছিস? তো জানিস সেন্টারে যত কাছে রাখবো তত ছিটকে যাবে না, আর যত সাইডে রাখবো তত ছিটকে যাবে। তাহলে কাছে রাখলাম আরো। তাহলে এইটার ক্ষেত্রে ঘর্ষণ বলটা কোন এইদিকে হবে? এফ। মনে রাখবে একটাই তো কয়েন, কয়েনের ওজন তো একই, তাহলে একটা কয়েন, তাহলে সেটার ক্ষেত্রে এদিকে যা ঘর্ষণ বল দেবে, এদিকেও কিন্তু সেম ঘর্ষণই দেবে। এটার ক্ষেত্রে এটা দুটোর ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বল সেম। কেন? কারণ ওজন বল তো সেম, মিভেন। তাহলে ঘর্ষণ বল যদি সেম হয়, তাহলে এফ সমান আমরা এখনই পেলাম এম ওমেগা স্কোয়ার আর, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি পেলাম? এম ওমেগা ড্যাশ স্কোয়ার আর, আর ড্যাশ। ওকে, দুটোর ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বল সেম, একই ঘর্ষণ বল দেখো টেনে ধরে আছে। তো এটার ক্ষেত্রে কৌণিক বেগ বেশি ছিল তাই দূরে ছিল, আর এটার ক্ষেত্রে কৌণিক বেগ কম ছিল তাই দূরে ছিল, আর এটার ক্ষেত্রে কৌণিক বেগটা বেশি স্পিডে ঘুরছে, তাই কয়েনটাকে আরো একটু কাছে রেখেছি আর ড্যাশ দূরত্বে। এবার বলতো তাহলে আমাকে এম তো কেটে যাবে। আচ্ছা, ওমেগা স্কোয়ার আর ওমেগা ড্যাশ মানে আমরা জানি 2 ওমেগা, এই যে আমার এটা বলে দিয়েছে কোশ্চেনে, 2 ওমেগা স্কোয়ার ইন্টু আর ড্যাশ। বলতো ওমেগা স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো আর, এখানে পড়ে থাকলো 2 এর স্কোয়ার মানে 4 আর ড্যাশ। তাহলে আর ড্যাশ সমান কত? আর বাই 4। আর কত বলে দিয়েছে? কত দূরত্বে রাখা হয়েছিল? প্রথমে 4 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছিল, 4/4, তার মানে 1 সেমি। তাহলে এখন কত দূরত্বে রাখতে হবে? 1 সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে। সবাই বুঝতে পারলি? সহজ অঙ্ক। সার্কুলার মোশন আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমি নেক্সট এনসিইউ গুলো নিয়ে আসবো, করবো। তো সব ভালো করে ভিডিওটা দেখতে থাক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। চল, ভালো থাকিস।